শুরু করছি আজকে 130 পেজ থেকে। সহযোগিতা ওয়ার্ডটা থেকে আমরা শুরু করব। আগের দিন আমরা পড়েছিলাম বহিঃপরজীবী অন্তঃপরজীবী অবধি আমরা পড়ে নিয়েছিলাম। তো ফার্স্ট অফ অল জানতে হবে যে সহযোগিতা সহযোগিতা মানে কি হবে। দুটো ভিন্ন প্রজাতির জীবের মধ্যে আমরা একসঙ্গে বসবাস করব, কিন্তু কাজ সিদ্ধ হয়ে গেলে একটা টাইমের পর তাকে লাথি মেরে দেবো। মানে হচ্ছে কী বোঝাচ্ছে যে তাকে একটা টাইমের পর তাকে ক্ষতিসাধন করব। তো এখানে তাই হয়েছে আর কি। এবং দুজনেই কিন্তু মিথজীবীতার ক্ষেত্রে কিন্তু দুজনেই কিন্তু উপকৃত হয়। এটাই হচ্ছে এর মেন পার্থক্য, হচ্ছে কি মিথজীবিত যখন হয় তখন দুজনেই কিন্তু উপকৃত হয়ে যায়। যেমন দেখ একটা এক্সাম্পল দিয়েছে যে লাইকেন নামক এক প্রকার উদ্ভিদ বিশেষ প্রকার শৈবাল আর ছত্রাকের সমন্বয়ে গঠিত। তার মানে দুজনেই কিন্তু এখানে হেল্প হচ্ছে, শৈবালটা হচ্ছে প্লাস ছত্রাকটা হচ্ছে, ঠিক আছে। এরপরে পেজে দেখ দুটো ভাগের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বাধ্যতামূলক আর একটা হচ্ছে স্ব ইচ্ছাগত। বাধ্যতামূলক মানে কীরকম সহ অবস্থান বলছে, যেমন হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে বাধ্যতামূলক, মানে ও অন্য কারোর সঙ্গে থাকতে পারবে না, অর্থাৎ ও ওই যে ছত্রাক আর শৈবালের সহ অবস্থানেই ওকে থাকতে হবে যত কষ্ট করেই হোক না কেন। আর স্ব ইচ্ছাগত অবস্থান কোনটাকে বলছে, মানে ইচ্ছা হলে থাকবে, না ইচ্ছা হলে অন্য কারোর কাছে চলে যাবে। যেমন হচ্ছে যে হাঙর বা চোষক মাছ। হাঙর বা চোষক মাছ কোনগুলোকে বলছে, হাঙরের মুখের নিচের দিকে দেখবি কিছু মাছ ঘুরঘুর করে। কারণ হচ্ছে হাঙর যেটা মুখের মধ্যে মাংসটা ঢোকায়, যেটা খাবার খেতে পারলো না সেটা হয়তো পাশ দিয়ে মুখের পাশ দিয়ে বেরিয়ে গেল, ও সেই পাশের ওইখানে থেকে খাবারটা খেয়ে নিল, তাহলে ওকে আর কষ্ট করতে হচ্ছে না, তাই জন্য সেটাকে বলছি স্ব ইচ্ছাগত। ওই জন্য বলছি যে যেখানে সহাবস্থানে অবস্থিত সদস্যরা কারোর ওপর নির্ভর না করে স্বাধীনজীবী জীবনযাপন করতে পারে, সেটাকেই বলছে স্ব ইচ্ছাগত অবস্থান, ঠিক আছে। যেমন হচ্ছে হাঙরের তলদেশে চোষক মাছ আছে। এরপর আরেকটা উদাহরণ দিয়েছে দেখ, হারমিট ক্রাবের পৃষ্ঠদেশে সাগর কুসুম লেগে থাকে। কেন বলতো সাগর কুসুম, আমরা ক্লাস 8-এ পড়েছিলাম সাগর কুসুমের কথা। সাগর কুসুমটা এরকম ফ্যানার মতো, মানে সেই গাছের মতো জলের মধ্যে যত জলের হাওয়ার মতো করে সেই এপাশ ওপাশ ঘুরে বেড়ায়, ঠিক আছে, এরকম একটা দেখতে হয়। তো হারমিট ক্র্যাবের সঙ্গে এর অ্যাকশনের থেকে খাদ্য সংগ্রহ করতে পারে, মানে ও যে হারমিট ক্র্যাবটা যে খাবারটা খাবে ওখান থেকে কিছুটা অংশ ওই এর সঙ্গে, এই হারমিট ক্র্যাবের সঙ্গে সাগর কুসুমটাও খাবারে ভাগ পাবে, এটাই বলছে। এবার হচ্ছে বাস্তুতান্ত্রিক স্তর। তাহলে বাস্তুতন্ত্র জিনিসটা কি, বাস্তুতন্ত্র মানে হচ্ছে এই আমাদের চারপাশের পরিবেশের মধ্যে এককভাবে থেকে পরিবেশের অন্তর্গত জীবজ অজীবজ উপাদান। অবভিয়াসলি আমার বাড়ির একটা রকমের বাস্তুতান্ত্রিক পরিবেশ হবে। আমার বাড়িটা যদি দীঘা অঞ্চলে হয় তাহলে সেখানে বাস্তুতন্ত্র আর একটু আলাদা ধরনের হবে। আমার বাড়িটা যদি সুন্দরবন অঞ্চলে হয় তাহলে সেখানে অবভিয়াসলি চারপাশে অঞ্চলে একটা বাঘ ফাঘ ঘুরতে পারা যেতে পারে, তাহলে সেখানকার একটা বাস্তুতান্ত্রিক গঠন আর একটা রকমের হবে। বা কোনো ফরেস্টে দেখবি সব টঙে উঠে ওপরে থাকতে হয়, ঠিক আছে, তার মানে তাদের বাড়িঘরগুলো এরকম সেই ওপরে একটা করে সব টঙে, সে বাঁশ দিয়ে তৈরি, তার মানে সেখানকার বাস্তুতান্ত্রিক গঠনটা সেরকম ধরনের হবে। তো এরকম বৈশিষ্ট্যের ওপর নির্ভর করতে হয়। এবার হচ্ছে বাস্তুতন্ত্রের কিছু শর্ত আছে। কি কি শর্ত দেখ, ফার্স্ট অফ অল লেখা আছে অজীবীয় শর্ত। অজীবীয় শর্ত কোনগুলো, আলো, তাপ, জল, বায়ুমণ্ডল, ভূপ্রাকৃতিক গঠন। আলো লাগবে, তাপ, জল, বায়ুমণ্ডল, ভূপ্রাকৃতিক গঠন, এইগুলো সবকটাই লাগবে। জীবজ শর্তগুলোর মধ্যে ফার্স্ট অফ অল রয়েছে দেখ স্বভোজী, আর এটা হচ্ছে পরভোজী, ঠিক আছে। তাহলে স্বভোজী রয়েছে এবং পরভোজী রয়েছে। এছাড়া আর কি রয়েছে দেখ, ওই পরভোজীটাকে আবার ভাগ করা হয়েছে খাদক, বিয়োজক এবং রূপান্তরক, এই তিনটে আবার ডিভিশনে ভাগ করা হয়েছে। তো মেন হচ্ছে এবার পড়ব হচ্ছে অজীবীয় শর্ত। অজীবীয় শর্ত মানে কোনগুলোকে বলছে, ফার্স্ট অফ অল দেখ লেখা আছে আলো। ফার্স্ট হচ্ছে দেখ উদ্ভিদ যদি খাবার তৈরি করতে না পারে তাহলে কোনো বাস্তুতন্ত্রই কিন্তু থাকা সম্ভব নয়, তাই তো। কারণ তাহলে উদ্ভিদ খাবার তৈরি করতে গেলে কী লাগবে, সূর্যালোক লাগবে, তাই আলোটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আলোটা হয়ে গেল। আবার তাপমাত্রা, যে কোনো তাপমাত্রাতে কিন্তু উদ্ভিদ বড় হতে পারবে না, তার জন্য একটা নির্দিষ্ট লেভেলের কিন্তু তাপমাত্রা থাকতে হবে। যেমন শীতকালের অঞ্চলে আরেক রকমের উদ্ভিদ জন্মায়। শীতকালে তুই একটা নিয়ে গিয়ে তুই আম গাছকে বড় কর, হবে না কিন্তু ওখানে। আম গাছ বড় করতে গেলে আমাদের মতো এখানকার ওয়েদারই বড় করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে জল। জল থাকতে হবে, কারণ জল হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে প্রোটোপ্লাজম, তাহলে এখানেও তাই জল হচ্ছে মেন জিনিস। সেই জলটা যদি না থাকে তাহলে ভেতরের যে বীজের যে শস্যটা সেটা না ভিজলে গাছ খাদ্য পাবে না, ওই জন্য জলটা লাগবে। বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমটা করার জন্য আমার কি দরকার, CO2টা লাগবে। তার কারণে একটা উদ্ভিদ সে বড় হতে গেলে তার CO2টা লাগছে, তবেই সে অক্সিজেনটা দিচ্ছে, আর অক্সিজেনটা দিলেই আমরা আবার CO2 তৈরি করছি। তাহলে এইভাবে বায়ুমণ্ডল কিন্তু হেল্প করছে। এছাড়া ভূপ্রাকৃতিক গঠন। ভূপ্রাকৃতিক গঠন কিন্তু বিভিন্ন হয়ে থাকে, সবসময় যে সমান রাস্তা হবে এর কোনো মানে নেই। একটা পাহাড়ি অঞ্চলেও সেখানে পাহাড়ের রাস্তাটা এরকম উপরে টঙের মতো উঠে গেছে, বাট সেখানেও রাস্তা কিন্তু সমতল, তার মানে সবই হতে পারে।
সেটা এবড়ো খেবড়ো, উঁচু, ঢাল, পর্বত সব কিছু নিয়েই কিন্তু উচ্চতাটা এই ভূপ্রাকৃতিক গঠনের ওপর কিন্তু এটা নির্ভর করছে। ফার্স্ট পয়েন্টে দেখ নিচে লেখা আছে যেটা, সেটা হচ্ছে কি ব্যাখ্যার মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সবুজী উপাদান। তাহলে সবুজী উপাদানটা কাকে বলবো? কারণ সবুজী উপাদান হচ্ছে যেটা আমাদের কি লাগছে, যে এটা হচ্ছে সবুজ উদ্ভিদ, তাহলে সেই সবুজ উদ্ভিদটাকে বলা হয়ে থাকে কিন্তু সবুজী উপাদান। সবুজ উদ্ভিদ যদি খাবার তৈরি করতে না পারে, বা যারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, তাদেরকে বলা হয়ে থাকে সবুজী। তার মানে একমাত্র উদ্ভিদ হচ্ছে কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে, তাহলে সবুজ উদ্ভিদকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কি পরভোজী উপাদান। পরভোজী উপাদানের মধ্যে দেখ অনেকগুলো স্টেপ আছে। পরভোজী মানে যা আমরা খাদ্যের ওপর অন্য কারোর ওপর ডিপেন্ড করছি, সেটাকে বলা থেকে পরভোজী। ফার্স্ট পয়েন্ট হচ্ছে খাদক। খাদক হচ্ছে যাদেরকে আমরা খাচ্ছি, ঠিক আছে, তাদেরকে বলা থাকে খাদক। তার মধ্যে আছে এবার প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। প্রাথমিক খাদক কোনগুলোকে বলা হয় থাকে? প্রাথমিক খাদক মানে হচ্ছে একটা ধর ঘাস হয়েছে, তাহলে ঘাসটাকে কে খেতে পারে? গরু খেতে পারে, হরিণ খেতে পারে, ছাগল খেতে পারে, তার মানে এরা হচ্ছে প্রাথমিক খাদক। প্রাথমিক খাদকের পর আমি কি বললাম? গৌণ খাদক। তাহলে গৌণ খাদকে কারা থাকবে? গৌণ খাদকের মধ্যে থাকবে আরও যদি সাব ডিভিশন আর একটু ভেঙে ফেলতে পারি, তখন দেখবো কি মানে সাধারণত ওগুলোর মধ্যে রয়েছে ব্যাঙ, টিকটিকি। মানে আমি যদি প্রাথমিক খাদকটাকে কীটপতঙ্গ হিসাবে ধরি, তাহলে ওখানে আমরা কী কী পাবো? ছোটো ছোটো মাংসাশী প্রাণী যেমন ব্যাঙ, টিকটিকি, মাছ, পাখি, ইঁদুর, এইগুলো আমরা দেখতে পাবো। আর প্রগৌণ খাদক মানে একটু বড় বড় হবে, মানে সাপ, পেঁচা, ঈগল, হাঙর, শাল, এই শোল, বোয়াল, এগুলো সব কিছু কিন্তু ওগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে সেগুলোকে বলছে কি প্রগৌণ খাদক। তাহলে খাদককে তিনটে ভাগে ভাগ করছে, একটা প্রাথমিক, একটা গৌণ, একটা হচ্ছে প্রগৌণ। নেক্সট পয়েন্ট হচ্ছে দেখ বিয়োজক। বিয়োজক মানে কি বলবো? অর্থাৎ কোনো একটা মরা পচা প্রাণী সেটা মরে গেছে, তার মানে সেখানে কিছু পোকা জন্মাবে, কারণ পোকা জন্মে সেই পোকাগুলো পুষ্টি লাভ করবে আর প্রাণীটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাহলে মৃত উৎপাদক বা খাদকদের মৃত্যুর পর সেখান থেকে বিয়োজিত করে অজৈব পদার্থরূপে প্রকৃতিতে ফিরিয়ে দেয়, সে নাইট্রোজেন হোক বা কার্বন হোক, এই যে প্রকৃতিতে ফিরিয়ে দিচ্ছে সেটাকেই বলছে। কিন্তু কারা করছে? ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, এরা করছে, তাই জন্য এদেরকে বলছে বিয়োজক বা ডিকম্পোজার। আর এটা হচ্ছে রূপান্তরক। রূপান্তরক মানে যারা পুরোটাকে চেঞ্জ করে দিচ্ছে। আণুবীক্ষণিক কিছু জীব আছে যারা কী করছে? সরল উপাদানে পরিণত করছে, সেটাকে বলা থাকে রূপান্তরক বা ট্রান্সফর্মার। বা যেমন এক্সাম্পল হচ্ছে মাইক্রোব বা ছত্রাক। মাইক্রোব বা ছত্রাক, তুই সামান্য একটা পাউরুটিকে নর্মাল রেখে দিস, তারপর সেখানে দেখবে একটা ফাঙ্গাস অ্যাটাক করে গেছে, ঠিক আছে। তাহলে এগুলো সবকটাই কিন্তু মাইক্রোব বা ছত্রাকের মধ্যে পড়ছে। আস্তে আস্তে একটা দেখবে হালকা সবুজ সবুজ কালারের মতো, ওপরে একটা পাপড়ির মতো করে হয়ে গেছে, তো সেইগুলোকে বলছে কিন্তু বলা হয়ে থাকে রূপান্তরক। এরপর চলে আসছে কি খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল মানে কাকে বলবো? খাদ্য শৃঙ্খল মানে যেটা খাদ্য খাদক সম্পর্কের যে একটা সিরিজ তৈরি করছে, সেটাকেই বলা যায় কিন্তু খাদ্য শৃঙ্খল বলা হয়। বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির একটা প্রবাহ সেখানে চলবে, তো সেটাকেই বলা থাকে কিন্তু খাদ্য শৃঙ্খল বলা থাকে। তাহলে খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্টেপে তাহলে কী থাকতে হবে? প্রত্যেকটা স্টেপে তাহলে পুষ্টির স্তর থাকতে হবে। দেখবি নিচে অনেকগুলো বৈশিষ্ট্য লেখা আছে, 2-3টে পড়বি, বেসিক্যালি এটা ইজি আছে, খুব একটা শক্ত কিছু নয়। তারপর দেখ খাদ্য শৃঙ্খলের কতগুলো উদাহরণ এখানে দেওয়া আছে। ফার্স্ট অফ অল দেখ কী বলছে, একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল। সেখানে কী হবে? তৃণভূমি মানে সেখানে ঘাস থাকবে, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, পাঁচপাত, এটা হচ্ছে নর্মাল একটা তৃণভূমির খাদ্য শৃঙ্খল। যদি বলা হয় বনভূমি, তাহলে বনভূমিতে আমরা কীরকম খাদ্য শৃঙ্খল দেখতে পাবো? বনের মধ্যে ঘাস থাকবে, তারপর হরিণ থাকবে, তারপর কী থাকবে? বাঘ বা সিংহ থাকবে। এছাড়া হচ্ছে জলাভূমির ক্ষেত্রে কীরকম হবে? জলাভূমি মানে সেখানে দেখবি জলজ উদ্ভিদ, সেখান থেকে পতঙ্গের লার্ভা, তারপর ছোটো ছোটো মাছ, তারপর হচ্ছে সারস, ঠিক আছে। এইভাবে কিন্তু একটা জলজ খাদ্য শৃঙ্খল তৈরি হতে পারে। তো এইরকমভাবে যখন অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে থাকছে, যখন একটা জালক তৈরি করছে, সেটাকে বলা যায় খাদ্য জালক বলা হয়, ঠিক আছে। যেটা হচ্ছে পরের পেজেতে সংজ্ঞাটা লেখা আছে, যে খাদ্য শৃঙ্খলটা যখন অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে অ্যাড হয়ে যায়, তখন যে জালকাকার তৈরি করে সেটাকে বলা যায় কি খাদ্য জালক। যেমন দেখবি 134 পেজের নিচে দিকে দেখবি একটা ছবি দেওয়া আছে। দেখ প্রত্যেকটা জিনিসই কিন্তু শুরু হচ্ছে স্টার্টিং ফ্রম সূর্য থেকে আসছে কি যে কোনো গাছ, সেটা ঘাস হতে পারে, যে কোনো পাতাই হতে পারে। তাহলে সেখান থেকে দেখ ঘাস ফড়িং থেকে ব্যাঙ হয়ে গিয়ে হচ্ছে বাজ পাখি, আবার শুঁয়োপোকা, টিকটিকি হয়ে বাজ পাখি, ইঁদুর, বনবিড়াল হয়ে বাজ পাখি, কাঠবেড়ালি, সাপ হয়ে বাজ পাখি, আবার অনেক কিছু চেঞ্জ হতে পারে এখানে, ঠিক আছে। অনেকে চেঞ্জ হয়ে গিয়ে একটা জালক তৈরি করছে। তো সেই খাদ্য সম্পর্কে অনেকগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে তৈরি করা, এটাকে বলা থাকে খাদ্য জালক বলা হয়।
এবার হচ্ছে কি খাদ্য জালক বলতে গেলেই কিন্তু মেন যে জিনিসটা আসে সেটা হচ্ছে কি লিন্ডেম্যানের 10% সূত্র। লিন্ডেম্যানের 10% সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাণীকে আমরা তার আগের জনের থেকে যতটা খাই তার 10% আমার শরীরে কাজে লাগে। মানে একটা এক্সাম্পল দেখা যাক, ধর সূর্য থেকে 5000 ক্যালোরি নিয়ে একটা সবুজ উদ্ভিদ খাবার তৈরি করলো। কি বললাম, সূর্য থেকে 5000 ক্যালোরি নিয়ে সবুজ উদ্ভিদ খাদ্যটা তৈরি করলো। তাহলে সবুজ উদ্ভিদটার মধ্যে কতটা খাবার রয়েছে? 5000 ক্যালোরি। এবার ওইটাকে কে খাচ্ছে? একটা হচ্ছে ঘাস ফড়িং খাচ্ছে, অথবা একটা হরিণ এসে খাচ্ছে। তার মানে ওর দেহেতে পুরোটা খাবারটাই খাবে, কিন্তু ও 5000টা পুরোটাই খাবে। খেয়ে ওর একটা শূন্য কমে যাবে। মানে ওকেও তো আবার কেউ মেরে খাবে। ওকে কে মেরে খাবে? একটা বাঘ বা হরিণকে, এই একটা হরিণ বা একটা গরুকে কে কে মেরে খেতে পারে? একটা বাঘ সিংহ খাবে। তাহলে একটা শূন্য কমে যাওয়া মানে কি, 5000 খেলো, ওর বডিতে 500 তৈরি হলো। কী বললাম বুঝতে পেরেছিস? 500 ক্যালোরি ওর বডিতে তৈরি হলো। তাহলে একটা বাঘ যখন এসে খাবে 500 ক্যালোরিটা খাবে, তাহলে বাঘের দেহে কত ক্যালোরি তৈরি হবে? একটা শূন্য কমে যাবে, মানে 50। ঠিক আছে, আবার এই 50টা যখন হলো, মানে একটা করে জাস্ট শূন্য কমতে থাকছে। এবার 50টা এবার যখন ওর বডিতে তৈরি হবে 5, তারপর আরও কমতে কমতে, যার ফলে কী হয় দেখবি এই এতটা এনার্জি, মানে এতটা শক্তি তৈরি হয় বলেই ফার্স্ট স্টেপে দেখবি অনেকগুলো থাকে। ঘাস কখনো তুই একটা দেখতে পারবি না। একটা জায়গায় ঘাস মানে সেখানে অনেক ঘাস থাকতে পারে, কিন্তু তুই ঘাস ফড়িং কিন্তু দেখবি তার তুলনায় কিন্তু অনেকটাই কম। আবার সেখান থেকে ঘাস ফড়িংয়ের পর যেটা আসছে ব্যাং কিন্তু আবার অতটা নেই। তারপর আসছে কি সাপ কিন্তু আবার অতটা নেই। প্রত্যেকটা যত স্টেপ যাবি, আবার যত সাপ আছে তার থেকে কম হচ্ছে বাজ পাখি আছে। তাই জন্য প্রত্যেকটা যত স্টেপ যাবো তত আস্তে আস্তে প্রাণীর সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। ওই জন্য দেখ বলছে বাস্তুতন্ত্রের মধ্যে শক্তির প্রবাহ। তো ফার্স্ট অফ অল শক্তি অর্জন, তাহলে শক্তিটা অর্জন তো আগে করতে হবে, তবে তো আমি কাজটা করতে পারবো। তাহলে শক্তিটা অর্জন করতে থেকে হচ্ছে ফ্রম সূর্যালোক থেকে শক্তিটা নিয়ে খাবার তৈরি করছে, আর সেই খাবারটা তৈরি করার পরই আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে গিয়ে পরের স্টেপে যেতে পারছি। তারপর আমরা কি করছি? শক্তির ব্যবহার। সে যে কোনো কিছুই হতে পারে। শক্তির ব্যবহার মানে কি বোঝাচ্ছে? সে একটা গাছ তার বিভিন্নভাবে তার খাবারগুলোকে তৈরি করার পর গাছের মধ্য দিয়ে যে বিভিন্ন রকম পরিবহন হচ্ছে, পরিবহনের মাধ্যমে গাছ তার খাবারটাকে নিচ থেকে ওপরে তুলে দিচ্ছে। বা আমরাও কিন্তু শক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে আমরা যে জনন কাজকর্ম, চলন গমন, সমস্ত কিছু খাদ্য অন্বেষণ থেকে শুরু করে সব কিছু কাজকর্মই কিন্তু আমরা শুরু করছি এই শক্তির ব্যবহারকে কাজে লাগিয়ে। তাহলে শক্তির ব্যবহার যদি না থাকে, বা আমরা খাবার না খেলে শক্তির ব্যবহার কিন্তু করতে পারবো না। তারপরের পয়েন্টটা একটু বলে দিয়েছে শক্তির স্থানান্তর। তার মানে শক্তিটা কিন্তু স্থানান্তর হচ্ছে। দেখ ওখানে একটা লিস্ট করে দিয়েছে কতটা ক্যালোরি কার দেহের মধ্যে কীভাবে আসছে। যেমন দেখ সৌরশক্তি থেকে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করলো 500 থেকে ঘাস ফড়িং খাবার কত গেল? 50 থেকে ব্যাঙ কত পেলো? 5 কিলো। তারপর হচ্ছে সাপে এলো 0.5, তারপর বাজ পাখি এলো 0.05। তার মানে বুঝতে পেরেছিস পেছন দিক থেকে একটা করে ঘর কমতে একটা টাইমে পয়েন্টের ঘরে চলে এসছে। ঠিক আছে, এই হচ্ছে মেন জিনিস। এবার হচ্ছে পরিপোষক চক্র। পরিপোষক চক্র কোনগুলোকে বলা হবে না? পরিপোষক চক্রটা হচ্ছে কি, যে আমরা পরিবেশ থেকে যে উপাদানগুলো নিচ্ছি, সেটা জল হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, নাইট্রোজেন হতে পারে, এনি আদার, হাইড্রোজেন হোক, যে কোনো জিনিসগুলো নেওয়ার পর তো আমাকে তারপর কী করতে হবে? পরিবেশে ফিরিয়ে দিতে হবে। কারণ পরিবেশে যদি না ফিরিয়ে দিই তাহলে সেগুলোর তো ঘাটতি থেকে যাবে না। ওই জন্য ওগুলোকে বিভিন্নভাবে পরিবেশে দেওয়ার প্রক্রিয়াটাকে নাম হচ্ছে পরিপোষক চক্র। তো ফার্স্ট পয়েন্টে আমরা আসছি হচ্ছে দেখ জলচক্র। জলচক্রটা আশা করছি বলতে হবে না, কারণ দেখ জল মানে আমরা বুঝি কি, যে কোনো ধরনের জলাশয় থেকে জলটা কী হবে? বাষ্পীভূত হয়ে ওপরে যাবে, মেঘ হবে, তারপর আবার বৃষ্টি হয়ে আবার প্রকৃতিতে ফিরে আসবে। তাহলে অবভিয়াসলি একটা জলচক্র কমপ্লিট করছে। দেন হচ্ছে কি গ্যাস চক্র। গ্যাস চক্রটা কীরকম হচ্ছে? সামান্য নর্মাল জিনিস দিয়ে বুঝতে পারবি। এই যে ধর আমরা কী নিচ্ছি, আমরা হচ্ছে কিন্তু অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, আবার কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাকে নিচ্ছে সবুজ উদ্ভিদ নিচ্ছে, সবুজ উদ্ভিদ সেটা কিনে আবার অক্সিজেন তৈরি করছে। তার মানে কি একটা গ্যাস দেখ পরপর এটা কিন্তু স্টেপ বাই স্টেপ চলেই যাচ্ছে। আমাকে যেমন খাবার জমার সময় কিন্তু বলতে হচ্ছে যে এই টাইমে তুমি খাও, বা রাতের সময় রাতের খাবারটা খাও, রাত 11টা বাজে তুমি শুয়ে পড়ো। তাহলে প্রত্যেকটি যেমন একটা স্টেপে হয়, ঠিক আছে, এটা সাইক্লিক অর্ডারে হয়। তাহলে গ্যাস চক্র কিন্তু এরকম কিন্তু একটা নিজের চক্রের মতো করে কাজটা করে যাচ্ছে, যে প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবেশে আস্তে আস্তে মিশে যাচ্ছে এবং তার লেভেলটা বজায় রাখছে। নেক্সট হচ্ছে কি পাললিক চক্র। পাললিক চক্র কোনটাকে বলছে? মানে হচ্ছে মাটির মধ্যে বিশেষ কিছু উপাদান থেকে গাছ সেগুলোকে নিয়ে বড় হয়। তো তারপরেতে
তাহলে গাছ কী করলো, এই যে খনিজ লবণটা নিয়ে যে গাছটা বড় হলো, তাহলে গাছটা একটা টাইমের পর আরও বড় হচ্ছে, বড় হতে হতে একটা বট গাছের সমান হয়ে গেল। তার মানে গাছ তার মাটি থেকে কী করছে, প্রচুর পরিমাণে খনিজ লবণগুলো শোষণ করে নিয়ে গাছটা বড় হয়েছে। তাহলে এক টাইমে কী করবে, এই খনিজ লবণগুলো তাকে তো ফেরত দিতে হবে। তাহলে সে কী করছে, মৃত্যুর পর সেই খনিজ লবণগুলো আবার মাটিতেই মিশে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে মাটিতে মিশে যাওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে কিন্তু পাললিক চক্র বলা হয়ে থাকে। তোরা কিন্তু ভুলেও পাললিক চক্র মানে কিন্তু পাললিক শিলা পড়ে ফেলবি না, ঠিক আছে। পাললিক চক্র মানে বোঝাচ্ছে এরকম। নেক্সট পয়েন্ট যেটা করব, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কোন জিনিসটাকে বলা হয়, যেটা আমরা প্রকৃতিতে ইনবিল্ট পাচ্ছি। প্রকৃতিতে আমরা অনেক কিছু জিনিস পাই যেগুলোকে বলছে কি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা থেকে পুনঃস্থাপন যোগ্য, আর এটাকে বলা থেকে পুনঃস্থাপন অযোগ্য। পুনঃস্থাপন যোগ্য কোনগুলোকে বলা হয়, যেগুলো আমি রিসাইকেল করতে পারবো। যেমন মাটি কখনো শেষ হবে না, মাটিতে যতই কেটে যা মাটি কিন্তু থাকবেই। তারপর একটা টাইমের পর তোর বাড়ির অংশটা ভেঙে গেল, মাটির মধ্যে ফেলে দিয়ে সেটা আবার মাটিতে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে মাটির জিনিস আবার মাটিতেই তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এগুলো হচ্ছে পুনঃস্থাপন যোগ্য। বন, ফসল, উদ্ভিদ এগুলো কখনো কমবে না, এগুলো সবসময় কনস্ট্যান্ট আমরা পেতেই থাকবো। প্রাণী, মানুষ কখনো বাচ্চা কাচ্চা দেওয়া বন্ধ করবে না, মানুষ এগুলো চলবে, এগুলো ধারাবাহিকতা, সে তার বংশগতিকে বজায় রাখবে। আর পুনঃস্থাপন হচ্ছে কি অযোগ্য, মানে একটা টাইমের পর শেষ হয়ে গেলে আমি তাকে ফিরে পাওয়াটা বেশ মুশকিল হবে। যেমন হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপর হচ্ছে যে পেট্রোলিয়াম। এই যে পেট্রোলের দাম কেন এত বেড়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো দল বেদিকে কিন্তু বললে হবে না যে এখানে সিপিএম আছে কি তৃণমূল আছে কি এই দল ওই দল স্বীকার করছে, সেটা কিন্তু নয়। কারণ আমাদের তো যত জিনিসের যত দাম বাড়বে তত মানুষ কী করবে, কৃপণতার মতো কিপটে করে তেলটাকে খরচা করবে, ঠিক আছে। তার মানে কী হবে, আমার একটু হলেও কী হবে, কনজার্ভ করতে পারবো, আমি একটু হলেও সেটাকে জমিয়ে রাখতে পারবো। ওই জন্যই তেলের দামটা বেড়ে যাচ্ছে। আগে মানুষ কী করতে, যখন ওই 90 টাকা 92 টাকা, গত 3-4 মাস আগেকার কথা বলছি, ধর 3-4 মাস আগে 90-92 টাকা নিয়ে যদি কেউ বাঁচতে মানে তেলের লিটার হতো, মানুষ 100 টাকা কিন্তু 1 লিটারের বেশি তেল পেত, ঠিক আছে। বললেই দিত যে 100 লিটারের 1 লিটারের একটু বেশি। কিন্তু এখন দাম কত হয়ে গেছে, 102 টাকা, 3 টাকা 5 টাকার কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। তার মানে যখন 102-3 টাকা করে হয়ে যাচ্ছে, তখন কি 100 টাকার 1 লিটার পাবো? 1 লিটার পাচ্ছি না, হয়তো 0.992 বা 994 এরকম একটা অংশ পাচ্ছি। তার মানে আমাদের কিন্তু যত দিন যাচ্ছে যত জিনিসের দাম বাড়বে, আর আমাদের যে খরচা করার যে ব্যাপারটা সেটা আমাকে যত কমিয়ে আনতে হবে। এবার হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রয়োজনীয়তা তো আছেই অবভিয়াসলি, সেটা কয়লাই হোক বা এটা প্রাকৃতিক গ্যাস হোক বা মাটি হোক, যে কোনো ধরনের উদ্ভিদ হোক প্রাণী হোক, সব জিনিসেরই কিন্তু একটা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কিন্তু প্রত্যেকটারই কিন্তু রয়েছে। এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার বলতে গেলে ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে কি অরণ্য সম্পদ। অরণ্য সম্পদ মানে আমরা তো জানি অরণ্যের মধ্যে যে যে জিনিসগুলো পাই, অরণ্যে তো শুধুমাত্র হচ্ছে গাছপালা পাই তা তো নয়, সেখানকার কাঠগুলো দিয়ে মানুষ আবার জ্বালানির কাজকর্ম হিসেবে ব্যবহার করে থাকে। তো সেখানে কিন্তু আবার বন থেকে আরও কী কী পাই, মধু, জ্বালানি কাঠ, এগুলো সবই কিন্তু পাওয়া যায়। এছাড়া আঠা, ধুনো, কারণ আমি তো জানতে পারছি না যে কোন বনের মধ্যে কী কী গাছ আছে। তাহলে অরণ্য সম্পদ কিন্তু এটা ভেরি মূল ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বনজ সম্পদের ব্যবহার। অবভিয়াসলি দেখ, ব্যবহারটা আমাকে নিশ্চয়ই বলতে হবে না, স্বাভাবিক। আমি যে কাঠগুলো পাচ্ছি সেগুলো হয় জ্বালানি কাজে ইউজ করছি, অথবা কামড়ার যে বড় বড় যদি কোনো কাঠ ফাট লাগে সেখানে ইউজ করছি। এছাড়া এই যে বন থেকে যে মধু বা এগুলো পাচ্ছি, এগুলো বাইরে রপ্তানি করছি, আমরা সেখান থেকে একটা পয়সা ইনকাম করছি। এই হচ্ছে ব্যবহার। এবার যদি অতি ব্যবহার করে ফেলি, আমি যদি অতিরিক্ত একটা মৌচাক হলো সঙ্গে সঙ্গে সেটাকে মেরে একটা খেয়ে ফেললাম, মধু বানা হয়ে গেল, আমি খেয়ে ফেললাম, তাহলে সে কি বারবার করে আর তৈরি করতে পারবে? মৌচাকটা তো এরকম নয় যে 5 মিনিটে একটা মুসুর ডাল সেদ্ধ হচ্ছে, কুকারে বসিয়ে দিলাম, সিটি বেজে গেল, আমার সেদ্ধ হয়ে গেল, এরকম তো নয়। তাহলে তাকে একটা টাইমিং দিতে হবে। যখন সে তার মতো পরিবেশ তৈরি করতে পারছে না, তখন সে নিশ্চয়ই মৌচাক বানাতে পারবে না। মৌচাক না বানাতে পারলে মধু পাবো না, মধু না বানাতে পারলে আমাদের এই সম্পদটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো প্রত্যেকটা জিনিসেরই মধ্যে কিন্তু পশুচারণ যত বেশি করাবো, পশুচারণ করালে কী হয়, পায়ের যে খুর আছে, তো খুরের জন্য মাটি অনেক বেশি ক্ষয় হয়ে যায়, যার ফলে কিন্তু মাটির মধ্যে ভূমিক্ষয় হয় প্রচুর। এবার বলছি যে বন ধ্বংসের কারণ এবং ফলাফল। অবভিয়াসলি এই কারণগুলো তোরা নিজেরাও করতে পারবি, যে বিভিন্ন রকম কলকারখানা তৈরি করা হচ্ছে, আবাসস্থল মানুষ তৈরি করছে, সেগুলোর জন্য কিন্তু বনকে মানুষ কেটে ফেলছে। আর এই বন কেটে ফেললে কী হচ্ছে, তার ফলাফল কী হচ্ছে, এই যে টেম্পারেচার বেড়ে যাওয়া বা এই যে বৃষ্টি না হওয়া, এগুলো সব তো বন কেটে ফেলার জন্যই হচ্ছে। কারণ বন যত থাকবে তত জলীয় বাষ্প হবে, আর জলীয় বাষ্প হলে এটা মেঘ হয়ে বৃষ্টি হবে। তাহলে গাছ যদি না থাকে তাহলে মেঘ ঝড় বৃষ্টি কিছুই হবে না। প্লাস হচ্ছে দেখ, আমরা যে জিনিসগুলো পেয়ে থাকি বন থেকে, একটা মধু থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে সব এভরিথিং, যে জিনিসগুলো আমরা পাই সেই জিনিসগুলো আমি আর পাবো না। তার মানে এগুলো কিন্তু প্রচুর প্রবলেম হবে।
নেক্সট পয়েন্ট হচ্ছে জলসম্পদ। এবার দেখ পয়েন্টে বলছে কি জলসম্পদ, তাহলে জলসম্পদ মানে বলতে গেলে আমরা কোন জায়গাগুলো বুঝি, জল যেখানে যেখানে পাবো, তার মানে সেখানে হতে পারে কি নদী, ঝড়, নদী, সমুদ্র, বা বৃষ্টিপাত, ঝর্ণা, তো সব জায়গাতে কিন্তু আমরা এখানে জলটা পাচ্ছি। সেই জল সম্পদের যদি অতিরিক্তভাবে ব্যবহার হয়ে যায়, দেখ পরের পেজে বলছে ব্যবহার মানে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো, মানুষও সমস্ত প্রাণীদের পানীয় জল হিসেবে ব্যবহার করব। তারপর হচ্ছে দেখ কৃষিকার্যে ব্যবহার করাটা খুব দরকারি। বিভিন্ন শিল্পে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, বিশেষ করে যেখানে ধর এই লৌহ ইস্পাত শিল্পগুলো আছে সেখানে। তারপর শস্য উৎপাদনের জন্য সেচ ব্যবস্থা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে, বা একটা বাড়ি নির্মাণ করতে গেলেও কিন্তু প্রচুর পরিমাণে জল লাগে। জল সম্পদের যদি অতিরিক্ত ব্যবহার এবং সংকট হবে, কিন্তু আমি যদি অতিরিক্তভাবে ব্যবহার করি, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যদি বেশিভাবে তৈরি, তাহলে দেখ অতিরিক্তভাবে যদি আমি আন্ডারগ্রাউন্ড জলটাকে যদি বেশি ব্যবহার করে ফেলি, তাহলে কী হবে, জলের লেভেলটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। তাই জন্য কী বলছি, জল সম্পদের অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু সংকট দেখা যাবে। তো অবভিয়াসলি এখনকার দিনে যত বেশি জনবিস্ফোরণ হচ্ছে, তত কিন্তু আস্তে আস্তে নদী বিভিন্ন রকমভাবে জল দূষণ সমস্যা এগুলো তৈরি করছে। তাহলে এর প্রয়োজনীয়তা কোথায়, জল সংরক্ষণকে করতে গেলে আমার কিন্তু প্রয়োজন আছে। কেন জল সংরক্ষণ করব, কারণ করতে গেলে আমাদের দেখ যেটা মেন ব্যাপার, যে প্রকৃতির জলচক্রকে সঠিক অবস্থায় রাখতে হবে। তাহলে প্রকৃতির জলচক্রকে সঠিক অবস্থায় রাখতে হবে। তারপর হচ্ছে খরার প্রকোপ থেকে উদ্ভিদ বা প্রাণীকে বাঁচাতে পারবো, ঠিক আছে, তার সেখানে জল সরবরাহ করার দরকার। কৃষিকাজে সহায়তা করা, এইগুলো কিন্তু জল সংরক্ষণের প্রয়োজনীয়তা, কারণ জল সংরক্ষণ থাকলে আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারবো, ঠিক আছে। তারপর হচ্ছে কি জল সংরক্ষণের উপায়গুলো কী কী, মানে কী কী প্রসেসে আমরা জলটাকে সংরক্ষণ করতে পারবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে জলাশয় খনন। আমাকে কি করতে হবে, কোনো একটা অংশকে, কোনো একটা জমিকে আমি যদি খুঁড়ে রেখে দিই, সেখানে জলটা এসে জমালাম, তার মানে সেখানে জলাশয় খনন হলো। বা বাঁধ প্রকল্প করে আমি বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে আমি জলটাকে স্ট্যাক করে রাখতে পারবো, সেই জল স্ট্যাক অংশ থেকে আমি আবার ইউজ করতে পারবো, ওই জন্য হচ্ছে বাঁধ প্রকল্প। তারপর জলের অপচয় রোধ, আমরা এই জন্য দেখি প্রত্যেকেই বাড়িতে সবসময় কল বন্ধ করে রাখা একটা বলা হয়, কারণ হচ্ছে জল অপচয় রোধ করতে হবে। এছাড়া বনাঞ্চল সৃষ্টি, যত বেশি বন তৈরি হবে তত কী হবে, গাছগুলো তাদের শিকড় দিয়ে মাটিটাকে ধরে রাখবে, আর যত বেশি মাটিটাকে ধরে রাখবে মানে কি জলটাকে তত বেশি টেনে টেনে থাকবে, ঠিক আছে। ওই জন্য হচ্ছে কিন্তু যত বেশি জলের স্রোত থাকে, তত মানে উপকূলবর্তী অঞ্চল ভেঙে যায়, কারণ গাছের যদি সাপোর্ট না থাকে আস্তে আস্তে কিন্তু মাটি ধূলিসাৎ হয়ে যায়, ওই জন্য। তারপর দেখ লেখা আছে বৃষ্টির জল সংরক্ষণ। বৃষ্টির জল সংরক্ষণ করতে হবে, অবভিয়াসলি অনেকে অনেক রকম নিয়ম দেখায়, যে ছাদের ওপর যে বৃষ্টির জলটা হচ্ছে সেটা পরিশ্রুত করে নিয়ে একটা পাত্রে এনে জমিয়ে বিভিন্নভাবে কিন্তু বৃষ্টির জলকে জমিয়ে রাখা যায়। তার জন্য দেখবি এর পরের পিছনে একটা ছবি রাখা আছে, দেখ এখানে একটা তৈরি করা হয়েছে, যে প্রথমত বলছে যে একটা গর্ত তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে গর্তটা তৈরি করে নিয়ে আমি সেখানে কি করব, বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ, তারপর ছোটো ছোটো খাল বানাবো, তারপর শহরাঞ্চলে বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রাখা, এগুলো সব বিভিন্ন ধরনের কিন্তু পদ্ধতি আছে। তো এই ধরনের পদ্ধতিগুলো ইউজ করে আমরা কিন্তু বৃষ্টির জলকে ধরে রাখতে একটা সক্ষম হব, ঠিক আছে। লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে খাদ্য সম্পদ। খাদ্য সম্পদের মেন যে ব্যাপারটা বলছে, খাদ্য সম্পদ বলতে গেলে আমরা কিন্তু উদ্ভিজ্জ খাদ্য, প্রাণীজ খাদ্য আমরা দুটোকেই বলে থাকি। সেটা উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে যে আমরা কী কী খাই, বিভিন্ন ধরনের কৃষিজ যে শস্যগুলো, সে চাল ডাল হোক বা আমাদের বিনস গাজর সমস্ত কিছুই কিন্তু আমরা উদ্ভিজ্জ শস্য থেকে পাচ্ছি। আর প্রাণীজ শস্যের মধ্যে সেখানে কী কী পাচ্ছি, দেখ ডিম, দুধ, মাছ, মাংস, এগুলো আমরা কিন্তু পাচ্ছি। তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু যদি খাদ্য সম্পদ বা যাই হোক না কেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে এই দেখবি কয়েকদিন আগে ডিমের দাম প্রায় 7 টাকা হয়ে গেছিলো, ঠিক আছে। আবার এখন দেখবি নর্মাল প্রায় 5.5 টাকার কাছাকাছি আবার চলে এসেছে। তার মানে কি যত মানে কোয়ান্টিটি, আবার একটা সময় এমনও আসবে শীতকালের সময়তে 4.5 টাকা করে কিন্তু ডিমকে কেনা যায়, ঠিক আছে। তাহলে এরকমও একটা সময়তে চলে আসে যে আমরা যত জিনিসের ব্যবহার কম করব, সঙ্গে সঙ্গে জিনিসের দামটা তত আস্তে আস্তে মানে কমে যাবে। আরও আমার কারণ জিনিসটা তো বেশি, মানে অত জিনিসের দামটা বেড়ে যাবে। যেমন কয়েকদিন আগে চিকেনের দাম হয়ে গেছিলো প্রায় 220, 230, এখন কিন্তু আবার এখন হয়ে গেছে 160, 70 এই লেভেলে কিন্তু দাম যাচ্ছে। তার মানে কি অনেক চিকেন হয়ে গেছে, তাই জন্য দামটা আবার কমে গেছে। আবার বেশি করে যদি মানুষ আবার খেয়ে ফেলে, সেখানে আবার তখন আস্তে আস্তে দামটা বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে কন্ট্রোল করা হয়। তো আমি আজকে এই কৃষিকাজের আগে অবধি পড়ালাম, খাদ্য সমস্যার সম্মুখীন অত পর্যন্ত কৃষিকার্যের আগে অবধি আমি আজকে পড়ালাম।